আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক ভূগোল প্রথম পত্র ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে পৃথিবীর গঠন এর উপর আমাদের তৃতীয় লেকচারটি আজকে আমরা দেখব। তো আমরা দেখি যে এতে আমরা কি কি টপিক কভার করব। তো আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশে আমরা যে বসবাস করি সেই বাংলাদেশের ভূপ্রকৃতি কী রূপ সেটির বৈশিষ্ট্য নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে। তো দেখি যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের কূল ঘেঁষে। তো বাংলাদেশের অবস্থান কোথায়? দক্ষিণ বঙ্গোপসাগরের কূল ঘেঁষে। তাই ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ হলো বঙ্গখাতের এক বৃহত্তম অংশ এবং বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তো বাংলাদেশ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এদেশের শতকরা 20 ভাগ পাহাড়ি এলাকা ছাড়া বাকি 80 ভাগই পলি দ্বারা গঠিত সমভূমি। তাহলে বাংলাদেশের 20 ভাগ হচ্ছে পাহাড়ি অঞ্চল এবং বাকি 80 ভাগ হলো মাটি দ্বারা বা পলি দ্বারা গঠিত সমভূমি। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। তো বাংলাদেশে কিসের বাহুল্য রয়েছে বা কিসের পরিমাণ অনেক বেশি? তা হচ্ছে নদ নদীর পরিমাণ। বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে, এছাড়াও রয়েছে বহু খাল, বিল, হাওর, বাওর, বনাঞ্চল ইত্যাদি। তো বাংলাদেশে নদ নদীর পাশাপাশি কি হাওর, বাওর, খাল, বিল, বনাঞ্চল ইত্যাদি রয়েছে। আবার বড় বড় নদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, কর্ণফুলী প্রভৃতি প্রধান। তো বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা এবং কর্ণফুলী ইত্যাদি। এই নদীগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান নদীগুলো। আবার এদেশের ভূতাত্ত্বিক বিশেষত্ব হচ্ছে পূর্বে নাগা, লুসাই ও আরাকান ভঙ্গিল পর্বতমালা, পশ্চিমে ভারতের উপদ্বীপীয় অঞ্চল ভূখণ্ড ও রাজমহল মালভূমি, উত্তরে শিলং মালভূমি, হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তাহলে আমরা বাংলাদেশকে দেখি যে বাংলাদেশকে উত্তরে রয়েছে কি রাজমহল মালভূমি, শিলং মালভূমি, হিমালয় পর্বতমালা রয়েছে বাংলাদেশের উত্তরে। এছাড়াও পূর্বে রয়েছে নাগা, লুসাই ও আরাকান ভঙ্গিল পর্বতমালা। তো এই যে নাগা, লুসাই ও আরাকান ভঙ্গিল পর্বতমালা এবং পশ্চিমে ভারতের উপদ্বীপীয় অঞ্চল ভূখণ্ড। পশ্চিমে রয়েছে ভারতের উপদ্বীপীয় অঞ্চল ভূখণ্ড, রাজমহল মালভূমি। আবার উত্তরে শিলং মালভূমি ও হিমালয় পর্বতমালা এবং বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের তীরেই বাংলাদেশ গড়ে উঠেছে। তো বাংলাদেশের ভূখণ্ড উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত। বাংলাদেশের ভূখণ্ড উত্তর থেকে দক্ষিণ দিকে কিরূপ হয়ে অবস্থিত? ঢালু। এছাড়া ফলে এ দেশের অধিকাংশ নদ নদী, উপনদী, শাখা নদীগুলো উত্তর দিক হতে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের অভিমুখে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের যে কোনো নদী উত্তর দিক থেকে প্রবেশ করেছে। বাংলাদেশে বড় বড় যে নদীগুলো রয়েছে সেগুলো উত্তর দিক থেকে এসে দক্ষিণে সর্বশেষ বঙ্গোপসাগরে পতিত হয়েছে বলে আমরা জানি। তো এখন এই যে বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অঞ্চল ব্যতীত প্রায় সমগ্র দেশটি যেন দেশের উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ নদীর পললভূমি দ্বারা গঠিত। এই যে বাংলাদেশের বিভিন্ন উত্তর দিক থেকে নদ নদী এসে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের সাথে মিশেছে, এগুলো কি বিভিন্ন পলিমাটি বয়ে নিয়ে এসেছে, যে পলিমাটিগুলো দ্বারা বাংলাদেশের সমগ্র দেশটি গঠিত বলে আমরা বলতে পারি। তো বাংলাদেশের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ সম্পর্কে যদি আমরা দেখি, বাংলাদেশের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগের জন্য বিভিন্ন সময়ে ভূগোলবিদ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নানা ধরনের জরিপ ও পর্যবেক্ষণের মাধ্যমে শ্রেণীবিন্যাস করেছেন। তো আমরা এই শ্রেণীবিন্যাসগুলো দেখি একটু যে কী কী আছে। যেমন 1954 সালে বাংলাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিন্যাস করেন স্টেপ নামক একজন স্টেপ হচ্ছেন একজন ভূগোলবিদ বা ভূতাত্ত্বিক। তো তিনি 1954 সালে বাংলাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিন্যাস করেছেন। এরপর 1957 সালে বাংলাদেশের ভূপ্রকৃতি পর্যবেক্ষণ করেন এবং এর শ্রেণীবিভাগ করেন জনসন নামের একজন ব্যক্তি। এবং 1969 সালে বাংলাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিন্যাস করেন মর্গান ম্যাকেন্টায়ার। 1955 সালে শ্রেণীবিন্যাস করেন আহমদ নামের একজন ভূতাত্ত্বিক বা ভূগোলবিদ। 1977 সালে বাংলাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিন্যাস করেন আরুন। 1981 সালে ভূপ্রকৃতি শ্রেণীবিন্যাস করেন মনিরুজ্জামান মিয়া। তো এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ভূপ্রকৃতির বিশ্লেষণ বা শ্রেণীবিন্যাস আমাদের বিভিন্ন ভূগোলবিদ করেছেন বিভিন্ন জরিপ এবং পর্যবেক্ষণের মাধ্যমে। এভাবে যে সব শ্রেণীবিন্যাসের আলোকে বাংলাদেশের অবস্থান, ভূমির গঠন, ভূমির অবস্থা ও ভূতাত্ত্বিক সময়কাল অনুসারে এদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা পরবর্তীতে এই 3টা ভাগ এবং এর বিস্তারিত আলোচনাই করব। তো আমরা যদি এখানে দেখি
যে বাংলাদেশের ভূপ্রকৃতির সম্পর্কে কি একটা চার্ট দেওয়া আছে। এই চার্টে দেওয়া আছে বাংলাদেশের ভূপ্রকৃতিকে ঠিক কী কী ভাগে ভাগ করা হয়েছে এবং তার শ্রেণী বিন্যাসসমূহ। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভূগোলবিদ যে পর্যবেক্ষণ এবং জরিপ করেছেন সেগুলো থেকে এই একটা যে চার্ট দেওয়া আছে এখানে সেটা সম্পর্কে সেটা বাংলাদেশের ভূপ্রকৃতিকে এই ভাগগুলোতে বিভক্ত করেছেন। তো আমরা দেখি বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত তিনটি ভাগে বিভক্ত। এর মধ্যে যেটি একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সম, প্লাইস্টোসিন কালের সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ঠিক আছে, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা আছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, যেটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে গঠিত, আরেকটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তো এটা হচ্ছে আমাদের মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকা, এটা হচ্ছে সিলেট এবং সিলেটের ওই এলাকাটাই হচ্ছে দুইটি ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ের একটি অংশ, যেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো। তো প্লাইস্টোসিন কালের সোপান সমূহতে যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় আর লালমাই পাহাড়। এই লালমাই পাহাড় আমরা জানি কুমিল্লাতে অবস্থিত, মধুপুর ও ভাওয়ালের গড় মধুপুর এলাকা নিয়ে হচ্ছে, আর বরেন্দ্রভূমি হচ্ছে রাজশাহীর যে ভূমিকে আমরা বলি বা উত্তরাঞ্চলের যে ভূমি, তার অনেকটাই হচ্ছে বরেন্দ্রভূমির অংশ। এরপর আমাদের আছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে আমরা দেখতে পারি কুমিল্লার বা ত্রিপুরার সমভূমি। এখানে আমরা লক্ষণীয় যে এই যে দেখেন লালমাই পাহাড় কুমিল্লাতে অবস্থিত, আবার এখানে কুমিল্লার বা ত্রিপুরার সমভূমি। তো আমাদের এখানে যে বিস্তারিত পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে লালমাই পাহাড় একটি পাহাড়, আর এখানে কুমিল্লার যে বা ত্রিপুরার এই সমভূমির কথা বলা হয়েছে। পাহাড় এবং সমভূমি কিন্তু এক নয়। এরপর রয়েছে আমাদের পাদদেশীয় পলল সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি কোনটি সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। পলিমাটি দ্বারা গঠিত, যেটি হচ্ছে পর্বতের পাদদেশে বা পাহাড়ের পাদদেশে গঠিত সমভূমি। এছাড়া রয়েছে সিলেট অববাহিকা, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি, চট্টগ্রাম উপকূলবর্তী অঞ্চল এবং বদ্বীপ। বদ্বীপ হচ্ছে কোথায় গঠিত? যেখানে নদীর মোহনাতে বদ্বীপ গঠিত হয়। নদীর মোহনাতে আমরা বদ্বীপ সম্পর্কে জানতে পারি, যে জায়গাতে নদীর গতি সবচেয়ে ধীর হয়, যেখানে প্রচুর পরিমাণে পলিমাটি জমা হয়, সেখানে বদ্বীপ গঠিত হয়। এখন এই বদ্বীপকে আবার ভাগ করা হয়েছে এই চারটা ভাগে। এর মধ্যে সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ অঞ্চল, মৃতপ্রায় বদ্বীপ এবং স্রোতজ বনভূমি, এই চারটা ভাগে এই বদ্বীপকে ভাগ করা হয়েছে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত এখন সামনে জানতে পারবো। তো আমরা দেখি, শুরু করি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। যেটা টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সম্পর্কে আমরা পূর্বে দেখেছি। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ সম্পর্কে আমরা এখন বিস্তারিত এখানে দেখছি যে 70 মিলিয়ন বছর আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো গঠিত হয়েছে বলে একে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। তাহলে হিমালয় পর্বত কখন গঠিত হয়েছে? টারশিয়ারি যুগের শুরুতে। টারশিয়ারি যুগের শুরুতে 70 মিলিয়ন বছর আগে যখন হিমালয় পর্বত উত্থিত হয়, তখন ঠিক একই সময়ে আমাদের দেশের এই পাহাড়গুলো গড়ে উঠেছে বলে ধারণা করা হয়, এবং এই কারণে এদেরকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়। এই পাহাড়গুলো বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর এবং কর্দম দ্বারা গঠিত। তাহলে এর গঠন উপাদানগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম যে বেলে পাথর, স্লেট জাতীয় প্রস্তর ও কর্দম দ্বারা এগুলো গঠিত হয়ে থাকে। আবার এই পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়। তাহলে এই পাহাড়গুলোর সাথে আর কোন জায়গার পাহাড়ের মিল আছে, সমগোত্রীয় বলে মনে করা হয়? তাহলে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়। তাহলে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ও টারশিয়ারি যুগের পাহাড় বলতে পারি আমরা। বাংলাদেশে অবস্থিত টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যেটা আমরা পূর্বে দেখেছি। এই যে দুটি ভাগে ভাগ করা যায়, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। তো এখানে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ সম্পর্কে যদি আমরা একটু দেখি, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ অবস্থিত পাহাড় সমূহ নিয়ে এই অঞ্চল গঠিত, অর্থাৎ যেটা হচ্ছে আমরা পার্বত্য চট্টগ্রাম হিসেবে জানি। এই পাহাড়গুলো পাললিক শিলা দ্বারা গঠিত। কী ধরনের শিলা দ্বারা গঠিত? পাললিক শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। পাহাড়গুলোর উচ্চতা পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ বেড়েছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যত বেশি যাওয়া যাবে পাহাড়গুলোর উচ্চতা তত বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং এই অঞ্চলে বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? তাজিনডং, আর সেটি অবস্থিত হচ্ছে বান্দরবান জেলায়। এর উচ্চতা হচ্ছে 1231 মিটার, অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি। মারমা ভাষায় তাজিংডংয়ের অর্থ গহীন অরণ্যের
পাহাড়। তাজিনডংয়ের অর্থ কি? গহীন অরণ্যের পাহাড়। স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে এর নামকরণ করা হয় বিজয়। আবার এ অঞ্চলের দক্ষিণ পূর্ব প্রান্তে বান্দরবান জেলার কেওক্রাডাং পর্বত অবস্থিত, যার উচ্চতা 1230 মিটার, যা হচ্ছে তাজিনডং বা বিজয়ের তাজিনডং থেকে 1 মিটার কম। এই অঞ্চলে পাহাড়ের মাঝে মাঝে বহু সংকীর্ণ উপত্যকা দেখা যায়। এই উপত্যকা দিয়ে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে আমরা কি দেখতে পারি? এই পাহাড়গুলোর মধ্যে যে উপত্যকা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে যে ছোট ছোট উপত্যকা রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে আমাদের কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং, নাফ প্রভৃতি নদী গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীগুলো বেশ খরস্রোত। এই নদীগুলো কি? খরস্রোতা। যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে, উপত্যকার মধ্যে দিয়ে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই জন্য এগুলো খুবই খরস্রোতা। তাই কর্ণফুলী নদীর উজানে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে আমরা পানি বিদ্যুৎ উৎপাদন করা হয় কোথায়? কাপ্তাইয়ে। কোন নদীতে বাঁধের মাধ্যমে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়? কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর বাঁধে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই অঞ্চলে আবার বাঁশ, গজারি, শাল, সেগুন প্রভৃতি বৃক্ষ দেখা যায় প্রচুর পরিমাণে। তাহলে এদিকে কোন বৃক্ষগুলোর আধিক্য রয়েছে? বাঁশ, গজারি, শাল, সেগুন। আবার রাবার, চা, আনারস, কমলা লেবু ইত্যাদিও ভালো হয়ে থাকে। তাহলে এছাড়া পার্বত্য এলাকা কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী হয়। স্থানীয় অধিবাসীগণ জুম পদ্ধতিতে চাষাবাদ করে। তাহলে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে কি পদ্ধতিতে চাষাবাদ করা হয়? জুম পদ্ধতিতে চাষাবাদ করা হয়। জুম চাষ কি? জুম চাষ হলো জঙ্গল কেটে চাষাবাদ করা। অর্থাৎ বিভিন্ন জায়গায় যে পাহাড় রয়েছে, সেখানে সমভূমি না থাকায় সহজে চাষাবাদ করা যায় না। এজন্য যে জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে জুম পদ্ধতিতে চাষ করা হয়। এক স্থানে কয়েক বছর চাষাবাদ করার পর উক্ত জমি ত্যাগ করে আবারও অন্য জমি বেছে নেওয়া হয়। অর্থাৎ প্রতিবারে নতুন উর্বর জমি সেখানে বেছে নিয়ে সেখান থেকে চাষাবাদের কাজটা চালিয়ে যাওয়া হয়। এছাড়া পাহাড়ি এলাকার কোনো কোনো স্থানে আমরা প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর প্রভৃতি দেখতে পারি। এগুলো আমাদের দেশের খনিজ সম্পদ। যেমন লামা ও বান্দরবন এলাকাতে লিগনাইট, কয়লা ও চুনাপাথর এবং সেমুতাং এলাকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা কোথায় কোথায় পাচ্ছি? লামা ও বান্দরবান এলাকাতে পেয়েছি হচ্ছে লিগনাইট, কয়লা ও চুনাপাথর, এবং সেমুতাং এলাকায় প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে আমরা জানি। এই পাহাড়ি এলাকায় বাঁশের উপর ভিত্তি করে কর্ণফুলী কাগজ কল প্রতিষ্ঠিত হয়েছে, যে কাগজ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তাহলে কর্ণফুলী কাগজ কলের যে প্রধান কাঁচামাল, সেটির উৎস কোথায়? এই যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগে যেগুলো গঠিত হয়েছিল, সেই পাহাড়সমূহই হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী কাগজ কলের যে প্রধান উপাদান, সে বাঁশ এই এলাকা থেকেই পাওয়া যায়। তো আমরা এখন আসি উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের একটা অংশ, এবং আরেকটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ সম্পর্কে যদি আমরা একটু দেখি, তাহলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অবস্থিত ছোট বড় পাহাড়গুলোকে নিয়ে এই অঞ্চল গঠিত। তাহলে এটা হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এ পার্বত্য ভূমির উচ্চতা সাধারণত 60 থেকে 90 মিটারের বেশি নয়। কত? 60 থেকে 90 মিটারের বেশি এ উচ্চতা নয়, আমরা দেখলাম। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার পূর্ব ও উত্তর পূর্বাংশের পাহাড়গুলোর উচ্চতা 244 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত এই পার্বত্য ভূমির উচ্চতা 60 থেকে 90 মিটারের বেশি না হলেও মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার পূর্ব ও উত্তর পূর্বাংশ, তাহলে কি আমরা দেখছি? পূর্ব এবং উত্তর পূর্বাংশ, এই দুইটা এলাকার পাহাড়গুলোর উচ্চতা 244 মিটার। সিলেট জেলার পাহাড়ি অঞ্চলে সিলেট শহরের উত্তর পূর্ব দিকে 186 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তাহলে সিলেট জেলার পাহাড়ি অঞ্চলটা কতটুকু বিস্তৃত? সিলেট শহরের উত্তর পূর্ব দিকে 186 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই অঞ্চলের উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। যেহেতু এগুলোর উচ্চতা অনেক বেশি হয় না, এ কারণে এগুলোকে টিলা বলা হয় স্থানীয়ভাবে। এগুলোর উচ্চতা এই যে 30 থেকে 90 মিটারের মধ্যে। টিলা জাতীয় পাহাড়গুলো মূলত খাসিয়া, জয়ন্তিয়া, গারো, লুসাই পাহাড়ের বিচ্ছিন্ন অংশ বিশেষ, যেটা আমরা পূর্বে পড়েছি যে লুসাই পাহাড়ের সাথে
এই টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে সমগোত্রীয় বলে মনে করা হয়। তো এগুলো হচ্ছে সাধারণত খাসিয়া, জয়ন্তীয় গারো, লুসাই পাহাড়ের বিচ্ছিন্ন অংশবিশেষ। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণ সীমানায় অবস্থিত পাহাড়গুলো কোনো ধরনের গিরি শ্রেণী গঠন করেনি। তাহলে কোন এলাকারগুলো গিরি শ্রেণী গঠন করেনি? মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণ সীমানায় অবস্থিত যে পাহাড়গুলো রয়েছে। এই পাহাড়ের ঢালগুলো খাড়া এবং উপরিভাগ অসমান। সাধারণত আমরা দেখি পাহাড়ের উপরিভাগ অসমান হয়ে থাকে। আবার শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায় ভারতের কোন রাজ্যের? মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিচ্ছিন্ন অংশ দেখা যায়। তাহলে গারো পাহাড় বাংলাদেশের কোথায় অবস্থিত? শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায়। এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কি হয়? প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এখানকার পাহাড়ের ঢালে প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। আমরা জানি চা উৎপাদনের জন্য আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন হয়। এছাড়াও যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ঢালু জমি। তো এখানকার পাহাড়ের যে ঢাল রয়েছে তা চা উৎপাদনের জন্য খুবই আদর্শ একটি স্থান। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং ঢালু জমি উভয় রয়েছে, যে কারণে এখানে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়। এছাড়াও বাঁশ ও বেত এখানে পাওয়া যায়। তাছাড়া এই অঞ্চলটি খনিজ সম্পদও বেশ সমৃদ্ধ। তো সেখানে কী কী খনিজ সম্পদ পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, চুনাপাথর, কয়লা প্রভৃতি খনিজ সম্পদ এই অঞ্চলে রয়েছে। এই অঞ্চলটি হচ্ছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহে আমরা কী কী জিনিস পাই, কী কী জিনিস দেখতে পারি, সেখানকার বৈশিষ্ট্য, পাহাড়গুলোর উচ্চতা এবং বিস্তৃতি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারি এখান থেকে। এবার আসা যাক আমাদের পরবর্তী যে ছিল যে পাহাড় প্রধানত যে 3 ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে, তার দ্বিতীয় অংশটি ছিল কি? প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। তো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ সম্পর্কে যদি আমরা একটু দেখি, তো প্লাইস্টোসিন কালের সোপানসমূহের সময়কালটা আমরা একটু প্রথমে দেখে নিই। যে ভূতাত্ত্বিক সময়পঞ্জী অনুযায়ী আনুমানিক 25,000 বছর। কত বছর? 25,000 বছর পূর্বে এই সোপান অঞ্চল গঠিত হয়ে বলে ভূবিজ্ঞানীরা মনে করেন। তো এখন এটা ঠিক প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহ সেটা কোন কোন জায়গা নিয়ে গঠিত? সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের সুবিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই উচ্চভূমি নিয়ে আমাদের এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ গঠিত। তাহলে কি? কুমিল্লা জেলার লালমাই উচ্চভূমি। এবং প্লাইস্টোসিন যুগের বরফ গলে প্লাবনের সৃষ্টি হয়েছিল এবং সেই প্লাবনের ফলে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে প্লাইস্টোসিন যুগে বরফ গলে প্লাবনের সৃষ্টি এবং এর মাধ্যমে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে মনে করা হয়। তাহলে এর ঠিক আয়তন কতটুকু জায়গা নিয়ে এই প্লাইস্টোসিন কালের সোপানগুলো গঠিত? দেখি 13,466 বর্গ কিলোমিটার নিয়ে হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপানগুলো জেলার মোট আয়তন, এ অঞ্চলের মোট আয়তন। এবং এখানকার মাটির বৈশিষ্ট্য কি? এখানকার মাটির রং হচ্ছে লাল ও ধূসর। এখানকার মাটির রং লাল ও ধূসর। প্লাইস্টোসিন কালের সোপান এলাকাকে আলোচনার সুবিধার্থে 3টি ভাগে ভাগ করা হয়, যেটা আমরা পূর্বে দেখেছি। তো এখন আমরা এই 3টি ভাগ সম্পর্কে বিস্তারিত জানব। তো এখানে প্রথমে রয়েছে বরেন্দ্রভূমি। তারপরে আমরা দেখেছিলাম চার্টে যে এই যে এখানে হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সবগুলো সম্পর্কে দেওয়া আছে, আমরা পরবর্তীতে জানবো। আমরা প্রথমে বরেন্দ্রভূমি দিয়ে শুরু করি। তো বরেন্দ্রভূমি হচ্ছে বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর জেলা অঞ্চল নিয়ে বরেন্দ্রভূমি গঠিত, যেটা হচ্ছে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ নামে পরিচিত। এই বাংলাদেশের এই কয়েকটা জেলা যেগুলো হচ্ছে উত্তরে অবস্থিত, বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর অঞ্চল, এটির নিয়ে বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এই অঞ্চলের আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার বা 3,634 বর্গ মাইল। এখন বরেন্দ্রভূমি সাধারণত প্লাবন সমভূমি থেকে কিছুটা উঁচু হয়ে থাকে। বরেন্দ্রভূমির উচ্চতাটা আমরা যদি দেখি, যে বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় 6 থেকে 12 মিটার উঁচু হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে প্লাইস্টোসিন যুগের একটা উচ্চভূমি। কি ভূমি? উচ্চভূমি, স্বাভাবিকের চেয়ে একটু উঁচু, সমভূমির চেয়ে একটু উঁচু। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা 4টি অংশে বিভক্ত। তাহলে কয়টা অংশ আছে বরেন্দ্রভূমির? 4টি। কী কী নদী দ্বারা বিভক্ত? পুনর্ভবা, আত্রাই ও যমুনা। এই অঞ্চলে মাটির রং অনেকটা কীরকম? হলুদ থেকে লালচে হলুদ। আমরা দেখেছি টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মাটির বৈশিষ্ট্য হচ্ছে কীরকম? আমরা দেখেছি যে প্লাইস্টোসিন কালের সোপান সময়ের মাটির বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো হচ্ছে লাল ও ধূসর। তো
এই যে এখানে আমরা দেখতে পারি বরেন্দ্র ভূমির মাটির রং হচ্ছে অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। আর এ অঞ্চলে গভীর খাদ বিশিষ্ট আঁকা বাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে, এগুলো খাড়ি নামে পরিচিত। তাহলে এখানে ছোট ছোট যে কয়েকটি নদীর মতো রয়েছে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় হচ্ছে খাড়ি। তো এগুলো খাড়ি নামে পরিচিত, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবং বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী, কৃষির ফলনের মধ্যে ধানই প্রধান। তাহলে এখানে কি উৎপাদন সবচেয়ে বেশি হয়? ধান উৎপাদিত হয়। আর ধান ছাড়াও যে যে জিনিসগুলো উৎপাদিত হয় তা হচ্ছে পাট, ভুট্টা, পান। তাহলে বরেন্দ্র ভূমিতে ধান, পাট, ভুট্টা, পান এই যে কৃষিজ উপাদানগুলো আছে সে ফসলগুলো উৎপাদিত হয়। তো আমরা এখন যদি দেখি বাংলাদেশের ভূপ্রকৃতিটাকে এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত ভাগ করা হয়েছে 3 ভাগে: টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই যে 3টি ভাগ, এই প্রধান 3টি ভাগকে এখানে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি দেখি তাহলে এই যে এই অঞ্চল, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের একটা অংশ। এছাড়াও এই যে জায়গাটুকু আছে এটা টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অংশ। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, যে এখানে এই যে মধুপুর গড় বাংলাদেশের মধ্য অঞ্চল এবং এখানে এই যে বরেন্দ্র ভূমি এই জিনিসটা যেখানে অবস্থিত। আর এছাড়াও হচ্ছে এটা হচ্ছে লালমাই পাহাড় অঞ্চল, কুমিল্লার লালমাই পাহাড় অঞ্চল হচ্ছে এটি, যেটি হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহের উদাহরণ। এছাড়া বাকি যে সারা দেশের যে বাকি অঞ্চলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। এখানে এই জায়গাগুলো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। তো এখানে আমরা হচ্ছে চিত্রের মধ্যে মানচিত্রে আমরা বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, পুরো ভূপ্রকৃতির যে কোন অঞ্চলগুলো কোন ধরনের ভূপ্রকৃতির অংশ সে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আর নিচে বাংলাদেশের বঙ্গোপসাগর রয়েছে। তো এবার আসি আমরা মধুপুর ও ভাওয়াল গড়ের, যেটা বাংলাদেশের মধ্যে অবস্থিত। তো এই যে আমরা এখানে দেখি এই যে এটা হচ্ছে মধুপুর এবং ভাওয়াল গড়, যা প্লাইস্টোসিন কালের সোপান সময়ের অংশ। তো মধুপুর ও ভাওয়ালের গড় বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, কোন ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলা নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত। এই অঞ্চলের মোট আয়তন হচ্ছে 4103 বর্গ কিলোমিটার। কতটুকু? 4103 বর্গ কিলোমিটার। এটি প্লাইস্টোসিন কালে গঠিত দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি। তো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ আমরা জানি যে সাধারণ সমভূমির চেয়ে একটু উঁচু হয়ে থাকে, আর এটি হচ্ছে প্লাইস্টোসিন কালে গঠিত বৃহত্তম দ্বিতীয় উচ্চভূমি। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধ্যে অবস্থিত এই অঞ্চলের উত্তরাংশকে বলা হয় মধুপুর গড় এবং গাজীপুর জেলার মধ্যে অবস্থিত এই অঞ্চলের দক্ষিণাংশকে বলা হয় ভাওয়ালের গড়। তাহলে উত্তরাংশটা হচ্ছে মধুপুর গড় নামে পরিচিত এবং দক্ষিণাংশটা হচ্ছে ভাওয়ালের গড় নামে পরিচিত। কোথায়? ময়মনসিংহ জেলার মধ্যে অবস্থিত উত্তরাংশ এবং গাজীপুর জেলায় অবস্থিত হচ্ছে এর দক্ষিণাংশ। এই গড়ের পূর্ব ও দক্ষিণাংশের উচ্চতা 6 মিটার 20 ফিট, কিন্তু পশ্চিম উত্তর দিকের উচ্চতা 30 মিটার বা 100 ফিট। অর্থাৎ আমাদের এখানে গাজীপুর জেলার যে অংশটা আছে সেটার উচ্চতা তুলনামূলক কম, 6 মিটার বা 20 ফিট, কিন্তু উত্তর দিকের যেটা হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায় অবস্থিত সেটার উচ্চতা হচ্ছে 30 মিটার বা 100 ফিটের মতো। এই এলাকার মাটির রং সাধারণত লাল ও কঙ্করময়। আমরা জানি যে প্লাইস্টোসিন কালের সোপান সময়ের মাটির রং লাল এবং ধূসর হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধুপুর ও ভাওয়ালগড়ের মাটি হচ্ছে লাল ও কঙ্করময়। মধুপুর গড়কে আবার নদী সোপান বা উত্থিত বদ্বীপও বলা হয়। তাহলে মধুপুর গড়ের আরেকটা নাম হচ্ছে নদী সোপান বা উত্থিত বদ্বীপ। এই এলাকার মধ্য দিয়ে বংশী, লক্ষা, বানার, বালু, মাহারি, সুতিয়া, তুরাগ, লৌহজং প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। এই অঞ্চল কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী নয়। তাহলে প্লাইস্টোসিন কালের সোপান সময়ের মধ্যে মধুপুর ও ভাওয়ালগড় সম্পর্কে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে এই অঞ্চল কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী নয়। তবে মধুপুর এলাকায় আনারস ও নানা ধরনের সবজি চাষ হয়। কি হয়? আনারস ও নানা ধরনের সবজি। মধুপুর গড়ের আনারস খুবই বিখ্যাত, সেখানে আনারসের ফলন খুবই ভালো হয়। এখন এই হচ্ছে আমাদের মধুপুর ও ভাওয়ালগড়ের বিস্তারিত বৈশিষ্ট্য। এছাড়াও প্লাইস্টোসিন কালের সোপানের বরেন্দ্রভূমি মধুপুর ও ভাওয়ালগড় ছাড়াও যে আরেকটি অংশ রয়েছে সেটি হচ্ছে লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়, যা কুমিল্লা জেলা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই এলাকার আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার বা 13 বর্গ মাইল। আর কুমিল্লা লালমাই পাহাড়ের গড় উচ্চতা 21 মিটার, তবে কোনো কোনো স্থানে 45 মিটার পর্যন্ত লক্ষ্য করা যায়।
তার মানে এর গড় উচ্চতা হচ্ছে 21 মিটার, যা সমভূমির চেয়ে তুলনামূলকভাবে একটু উঁচু। এটা হচ্ছে একটা উচ্চভূমি। লালমাই পাহাড় এলাকা কোনো পর্বত শ্রেণীর অংশ নয়, তো এটি কোনো পর্বত শ্রেণীর অংশ নয়। আর এটি চ্যুতির মধ্যবর্তী অংশ হর্স শ্রেণীভুক্ত। এটি কোন শ্রেণীভুক্ত? হর্স শ্রেণীভুক্ত। হর্স শ্রেণীভুক্ত কোন জিনিসগুলো? যেটা হচ্ছে চ্যুতির মধ্যবর্তী অংশ হিসেবে থাকে। এই অঞ্চলের মাটির রং হচ্ছে লাল। প্লাইস্টোসিন কালের সোপান সময়ের মাটির রং লাল। পাহাড়গুলো লাল মাটি, নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত। এই এলাকাতে কাঁঠাল, আলু, তরমুজ, ফুটি, মিষ্টি আলু প্রভৃতি চাষ করা হয়। সাধারণত প্লাইস্টোসিন কালের সোপানগুলো সমূহ কৃষি জমির জন্য খুব বেশি উর্বর হয় না, তবু কিছু কিছু ফসল এখানে ফলানো যায় এবং খুব ভালো ফলন হয়। তো এবার আমরা চলে আসি সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে আমরা কি কি দেখি? যে টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাদে সমগ্র বাংলাদেশে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। আমরা যদি একটু পূর্বে যাই, এই যে এইখানে যদি আমরা দেখি, তাহলে এই যে বরেন্দ্রভূমি অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপান, টারশিয়ারি যুগের পাহাড়, এই জিনিসগুলো বাদ দিলে বাংলাদেশের বাকি যে অংশটুকু থাকে এই সম্পূর্ণটাই হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত দেখি, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদী ও এদের উপনদী, শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত। তাহলে বাংলাদেশে যে নদীগুলো প্রবেশ করেছে, পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা, এদের উপনদী এবং শাখা নদী যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন সময় পলিমাটি বয়ে এনেছে, যে কারণে সেগুলো জমা হয়ে বাংলাদেশে এখানে নিচু ভূমিটা একটা সমভূমিতে পরিণত হয়েছে, যে কারণে এটা হচ্ছে একটা প্লাবন সমভূমি। এই অঞ্চলের মোট আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। তার মানে এটির আয়তন প্রায় বাংলাদেশের প্রায় অনেকটা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের বৃহত্তম এই এলাকা, তো বাংলাদেশের বৃহত্তম এলাকা হচ্ছে কি? বাংলাদেশের বৃহত্তম এলাকা হচ্ছে এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমি। এলাকার নদীগুলো প্রায়ই গতি পরিবর্তনের কারণে নতুন নতুন পলভূমি গঠিত হতে দেখা যায়। তো নানান সময় নদীগুলো এক এক দিকে গতিপথ পরিবর্তন করেছে বলেই বিভিন্ন জায়গায় পলিমাটি জমা করে সেখানে পলল গঠিত ভূমি গঠিত হয়েছে। এই সমভূমির গড় উচ্চতা হচ্ছে 9 মিটার, যে কারণে এই সমভূমির গড় উচ্চতা হচ্ছে 9 মিটার, যে কারণে আমরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্লাবন সমভূমি এলাকাতেও পানিতে উঠে যায়। তো হঠাৎ করে দেখা যায় বর্ষাকালে এখানে এই কারণেই প্রচুর পরিমাণে বন্যা হয়। প্লাবন সমভূমি পলি দ্বারা গঠিত বলে মাটির উর্বরতা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে বেশি। পলি মাটির উর্বরতা আমরা জানি প্রচুর পরিমাণে থাকে, যে কারণে এই এলাকার মাটির উর্বরতা অনেক বেশি। এখানে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয় এবং মৎস্য সম্পদে সমৃদ্ধশালী। যেহেতু বিভিন্ন প্রকার নদ নদী, খাল, বিল ইত্যাদি হাওর রয়েছে, এই কারণে এখানে মৎস্য চাষ করা যায় প্রচুর, বা প্রাকৃতিক মৎস্য আহরণ অনেক বেশি হয়। বিল ঝিলের পাশাপাশি মেঘনার মোহনায় হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা প্রভৃতি দ্বীপ অবস্থিত। তো এখানে কি কি দ্বীপ অবস্থিত? যে হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা ইত্যাদি দ্বীপগুলো অবস্থিত। তাছাড়া দেশের দক্ষিণ উপকূলে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে। সেসব দ্বীপ বেশ উর্বর এবং বছরের একটি নির্দিষ্ট সময়, বিশেষ করে শীতকালে, মানুষ মৎস্য সম্পদ আহরণ সহ নানা ধরনের সম্পদ আহরণে কিছুদিন অবস্থান করে। কেন শীতকালে? কারণ অন্যান্য সময়ে এসব দ্বীপ সাধারণত পানির নিচে তলিয়ে যায়। বর্ষাকালে এই দ্বীপগুলোতে পানি উঠে যায়, যে কারণে শীতকালে তুলনামূলক পানি কম থাকায় তখন মানুষ মৎস্য সম্পদ আহরণে বেশ কিছুদিন ওইখানে অবস্থান করে। তো বাংলাদেশের সমগ্র যে পলল গঠিত সমভূমি রয়েছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, তার সবগুলোর গঠন প্রণালী বা বৈশিষ্ট্য এক নয়, যে কারণে এগুলোকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা দেখি এগুলোকে কী কী ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে যে কুমিল্লার বা ত্রিপুরার সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি, সিলেট অববাহিকা, যেটা আমরা পূর্বে একটা ছক দেখেছিলাম, যে ছকের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে উল্লেখ করা ছিল, নাম উল্লেখ করা ছিল। এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যে এই অঞ্চলগুলোর মধ্যে বিশেষত্ব কী কী, যে কী কারণে এই সাম্প্রতিককালে প্লাবন সমভূমিগুলো আলাদা আলাদা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো কুমিল্লার বা ত্রিপুরার সমভূমি নিয়ে যদি আমরা শুরুতে দেখি, যে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের সমভূমির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী প্রভৃতি অঞ্চল নিয়ে এ ধরনের ভূমিরূপ গঠিত হয়েছে। কী কী? ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী
এই সমভূমি অঞ্চলের আয়তন ৭,৪৩৩ বর্গ কিলোমিটার। কতটুকু? ৭,৪৩৩ বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এদের গড় উচ্চতা হচ্ছে ৬ মিটার। তাহলে এছাড়া বর্ষার সময় এই এলাকা প্লাবিত হয়। এই অঞ্চলে বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে। কী কী নদী প্রবাহিত হয়েছে? শালদা, বুড়ি, গোমতী, ডাকাতিয়া। কুমিল্লা শহর গোমতী নদীর তীরে অবস্থিত। তো এরকম এই কিছু নদী আমরা দেখতে পাই। আর এই অঞ্চলের মাটি খুবই উর্বর, ফলে এই অঞ্চলের ধান, পাট, আলু প্রভৃতি অধিক পরিমাণে জন্মে। আমরা জানি যে প্লাবন সমভূমিগুলো পলি গঠিত, যে কারণে এখানকার উর্বরতা অনেক বেশি হয়ে থাকে। এছাড়া পাদদেশীয় পলল সমভূমি। তো পাদদেশীয় পলল সমভূমি সম্পর্কে আমরা যদি দেখি, দেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত বৃহত্তর রংপুর, দিনাজপুর জেলার অধিকাংশ স্থান জুড়ে এ পাদদেশীয় পলল সমভূমি অঞ্চল বিস্তৃত। এই সমভূমির উচ্চতা হচ্ছে 30.5 মিটার। সর্বোচ্চ উচ্চতা কত? 93.5 মিটার পর্যন্ত এর সর্বোচ্চ উচ্চতা দেখা গিয়েছে। পাদদেশীয় পলল সমভূমির মোট আয়তন কতটুকু? মোট আয়তন হচ্ছে 4000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 4000 বর্গ কিলোমিটার জুড়ে এই এলাকাটি বিস্তৃত। এখানে যে নদীগুলো রয়েছে, যে নদীগুলোর পলি বহন করার কারণে এখানকার মাটিটা সমভূমিতে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে তিস্তা, আত্রাই, করতোয়া। এই নদীগুলোর বাহিত পলি জমা হয়ে পাদদেশীয় পলল সমভূমি অঞ্চলে ঢালু ভূমির সৃষ্টি হয়েছে। তার মানে এখানকার ভূমি একটু ঢালু। আর এই অঞ্চলেও কৃষিকাজের জন্য বেশ সমৃদ্ধশালী। এখানে ধান, পাট, ইক্ষু, তামাক প্রভৃতি চাষ হয়ে থাকে। যেমন বাংলাদেশের দিনাজপুরে একসময় প্রচুর পরিমাণে আখ চাষ হতো এবং সেখানে চিনি কল ছিল। এবার আসি আমরা পরবর্তীতে যে প্লাবন সমভূমির আরেকটা শ্রেণী বিভাগ, যেটা হচ্ছে সিলেট অববাহিকা। তো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকের সামান্য কিছু অংশ নিয়ে সিলেট অববাহিকা অঞ্চল গঠিত। এই অঞ্চলগুলো হচ্ছে সাধারণত এখানে কতগুলো হ্রদ থাকে, যেগুলো হচ্ছে হাওর হিসেবে পরিচিত। এগুলোকে হাওর অঞ্চল বলেও আখ্যায়িত করা হয়। এখানে ঠিক কী কারণে এগুলোকে হাওর বলা হয়? কারণ এগুলো হচ্ছে কতগুলো হ্রদের মতো কিছু বিস্তৃত জলদ ভূমি। তো এই অঞ্চলের উল্লেখযোগ্য হাওরগুলো কী কী? হাওরগুলো হলো ফঞ্চগঞ্জের পূর্বে হাকালুকি হাওর। হাকালুকি হাওর খুবই বাংলাদেশের বিখ্যাত একটি হাওর এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় বা বৃহত্তম হাওর। তাছাড়া ছাতকের দক্ষিণ পশ্চিমে দেখার, জগন্নাথপুরের উত্তর পূর্বে নালোয়ার, শ্রীমঙ্গলের উত্তরে হাইল প্রভৃতি বিশেষ প্রসিদ্ধ। এই যে প্রত্যেকটা দেখার, তারপর নালোয়ার, তারপরে হাইল, এগুলো খুবই বড় বড় হাওর, যেগুলো হচ্ছে সিলেট অববাহিকার অংশ। এখানকার ভূমিরূপটা হচ্ছে সাধারণত হাওর সমৃদ্ধ। এছাড়া পরবর্তীতে যদি আমরা দেখি যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি। কোন কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই তিনটি নদীর প্লাবন সমভূমি। বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ নিয়ে এই প্লাবন সমভূমি এলাকা গঠিত। আমরা যদি দেখি যে গঙ্গা বা বাংলাদেশে যেটি নদী পদ্মা নামে পরিচিত, সেটি রাজশাহীর দিক দিয়ে এসেছে। এছাড়া ব্রহ্মপুত্র হচ্ছে ময়মনসিংহ এবং ঢাকা, এবং মেঘনা নদী হচ্ছে ঢাকা, কুমিল্লা, এই পুরো এরিয়াটা জুড়ে আমরা যদি চিন্তা করি যে এই তিনটি নদী গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এদের অংশবিশেষ নিয়ে এই প্লাবন সমভূমি গঠিত। তো এই অঞ্চলে বেশ কিছু কী কী রয়েছে? বিল ও হাওর রয়েছে। বাংলাদেশের বৃহত্তম যে বিল, চলন বিল, সেটি এই প্লাবন সমভূমি এলাকাতে অবস্থিত। এই অঞ্চলের অধিকাংশ স্থানই বর্ষার সময় পানিতে প্লাবিত হয়। কী হয়? বর্ষার সময় এই অঞ্চলের অধিকাংশ স্থানই প্লাবিত হয়। এই প্লাবন সমভূমি এলাকার মাটি উর্বর বলে এখানে ধান, পাট, গোল আলু, গম, তামাক, বিভিন্ন প্রকার ডাল, তৈলবীজ প্রভৃতি ফসলের চাষ হয়ে থাকে। এবার আমরা যদি দেখি চট্টগ্রামের উপকূলবর্তী সমভূমি। এই চট্টগ্রামের উপকূলবর্তী সমভূমিগুলো কীভাবে? এটি ফেনী নদী হতে কক্সবাজারের কিছু দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তৃত। এই সমভূমি এলাকাটি গড়ে প্রায় 9.6 কিলোমিটার প্রশস্ত। কতটুকু প্রশস্ত? 9.6 কিলোমিটার। এই অঞ্চলটি কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁশখালী প্রভৃতি নদীবাহিত পলল দ্বারা গঠিত। এখানে এই যে নদীর এই অঞ্চল গঠনের জন্য যে পলি মাটির প্রয়োজন হয়েছিল বা যে পলি মাটি এই নদীগুলো বয়ে নিয়ে এসেছে, সেটা হচ্ছে কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরী এবং বাঁশখালী। এই নদীগুলোর
বয়ে আনা পলিমাটি দিয়ে এই এলাকাটি গঠিত। এই এলাকার পতেঙ্গা ও কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্ব বিখ্যাত। কোন কোন সমুদ্র সৈকত? পতেঙ্গা এবং কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার, যা বাংলাদেশে ভূপ্রাকৃতিক অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে। প্রতি বছর অনেক পরিমাণে পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে এবং দেখতে যায়। এছাড়া যেটি রয়েছে সেটি হচ্ছে বদ্বীপ। এবার আমরা বদ্বীপ অঞ্চল সম্পর্কে যদি একটু দেখি, যে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের সমভূমিকে বদ্বীপ বলা হয়। তাহলে বদ্বীপ বলা হয় কোন অঞ্চলকে? বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমের সমভূমিকে। এই বদ্বীপ অঞ্চলটি বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর সমস্ত অংশ এবং রাজশাহী, পাবনা, ঢাকা অঞ্চলের কিছু অংশ নিয়ে গঠিত। তার মানে হচ্ছে খুব বড় একটা অংশ। এখানে বদ্বীপ অঞ্চল কেন বলা হয়? কারণ এখানে নদীগুলো বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে এদিক দিয়ে, আর এখানে বঙ্গোপসাগরে মিলিত হওয়ার সময়, নদীর মোহনায় যাওয়ার সময় প্রচুর পরিমাণে পলিমাটি জমা করে এ সমভূমি গঠিত হয়েছে। তো আমরা যদি এখানে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলটা সম্পর্কে একটু দেখি, এখানে বাংলাদেশের বদ্বীপ অঞ্চল হচ্ছে কী কী ভাগে বিভক্ত আগে দেখে নিই। আমরা হচ্ছে সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ অঞ্চল, মৃতপ্রায় বদ্বীপ আর স্রোতজ সমভূমি। তো এখানে এই জিনিসগুলোই একটু মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা আছে, যে আমরা এখানে সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ আর স্রোতজ সমভূমি দেখতে পাই। এখানে সবচেয়ে গাঢ় যে অংশটি, এটা হচ্ছে স্রোতজ সমভূমি। এটা কিসের? এটা হচ্ছে স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি। তো এই যে স্রোতজ সমভূমি সম্পর্কে যদি আমরা একটু দেখি, এখানে এটা হচ্ছে স্রোতজ সমভূমি, আর এটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। আর এই যে এইটুকু অংশ যেটা আছে সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। তো এই হচ্ছে বাংলাদেশের বদ্বীপ অঞ্চল যেটা রয়েছে, যেটা 3 ভাগে আমরা ভাগ করা অবস্থায় এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি যে সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ এবং মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল এবং স্রোতজ সমভূমি, এই অঞ্চলগুলো ভাগ করে দেওয়া আছে। তো সক্রিয় বদ্বীপ হচ্ছে মেঘনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদী পর্যন্ত বিস্তৃত সমভূমির পূর্বাংশকে সক্রিয় বদ্বীপ বলা হয়। তাহলে মেঘনা থেকে কতটুকু? মেঘনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদীর পর্যন্ত বিস্তৃত সমভূমির পূর্বাংশকে সক্রিয় বদ্বীপ অঞ্চল বলে। বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, গোপালগঞ্জের অংশবিশেষ নিয়ে এই অঞ্চল গঠিত, সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এবার আসি পরিণত বদ্বীপ অঞ্চল। মৃতপ্রায় ও স্রোতজ সমভূমির মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলকে পরিণত বদ্বীপ বলে। তাহলে মৃতপ্রায় ও স্রোতজ সমভূমির মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলকে পরিণত বদ্বীপ অঞ্চল বলে। আমরা যদি এখানে একটু দেখি, এখানে সক্রিয়, স্রোতজ এবং মৃতপ্রায়ের মাঝামাঝি যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পরিণত বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলে ফরিদপুর, বরিশাল, মাদারীপুর, যশোর জেলার পশ্চিমাংশ নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলে কপোতাক্ষ, কুমার, ভৈরব, আড়িয়াল খাত, ভদ্রা প্রভৃতি নদী বেষ্টিত। বর্তমানে এই নদীর কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তো মৃতপ্রায় বদ্বীপ, যে গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে মৃতপ্রায় বদ্বীপ বলা হয়। কোন নদী? গড়াই মধুমতি নদীর পশ্চিমে। আমরা সক্রিয় বদ্বীপ দেখেছি মেঘনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদী পর্যন্ত, এবং গড়াই মধুমতি নদীর পশ্চিমে যে অংশটুকু রয়েছে সেটাকে বলা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এটি যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত। কি? যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। শুকনো মৌসুমে এই অঞ্চলে পদ্মায় মূল স্রোতধারা থেকে পানি পায় না, তাই এ সময় এই অঞ্চলের নদীগুলো নিষ্ক্রিয় থাকে। তাহলে শুকনো সময়ে যখন নদীর পানি কমে যায়, মূল পদ্মা নদীর পানি কমে যায়, যার ফলে এই নদীগুলো হচ্ছে পানি পায় না। শুকনো মৌসুমে এই অঞ্চলগুলো পানি পায় না স্রোতধারা থেকে, যে কারণে এই অঞ্চলের নদীগুলো মোটামুটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এছাড়াও স্রোতজ সমভূমি সম্পর্কে যদি আমরা দেখি, স্রোতজ সমভূমি হচ্ছে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের দক্ষিণাংশ জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত। এই কারণেই এই অঞ্চলটাকে বলা হচ্ছে স্রোতজ সমভূমি। এই অঞ্চলটি কী দ্বারা প্রভাবিত? যে জোয়ার ভাটা দ্বারা। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশবিশেষ নিয়ে এ বন গঠিত, যার আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার। এটি গেল আমাদের স্রোতজ সমভূমির অংশ। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের বদ্বীপের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সে বিষয়ে
এ ব্যাপারে আমরা বিস্তারিত ধারণা পেয়েছি। তো আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরের গঠন এবং পৃথিবীর যে বিভিন্ন পর্বত, মালভূমি, সমভূমি থেকে শুরু করে এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। তো এখন আমরা এখান থেকেই আসা কিছু অনুশীলনী বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। তো আমরা দেখি যে প্রথমেই কোন প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভূত্বক কাকে বলে। আমরা পৃথিবীর গঠনের সময় শুরুতেই আমরা ভূত্বক সম্পর্কে জেনেছি। তো ভূত্বক সম্পর্কে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণকে কী বলে? ভূত্বক বলে। তো ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণ হচ্ছে ভূত্বক। এবং ভূত্বকের গড় গভীরতা কত? ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 20 কিলোমিটার। এরপরে আছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ আমরা হচ্ছে 6400 কিলোমিটার ধরে নিই। এছাড়া মেরু অঞ্চল বা নিরক্ষ অঞ্চল আলাদা আলাদা বলা যেতে পারে, বলা হয়, আছে আলাদা আলাদা, কিন্তু আমরা সাধারণত হিসাবের সুবিধার্থে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিই হচ্ছে 6400 কিলোমিটার। এখন আসি আমরা যে শিলা কাকে বলে, যে শিলা কি? তো দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে শিলা বলে। কি? দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হবে, এটিকে যে পদার্থ গঠন করবে সেটি হচ্ছে শিলা। ভূ অভ্যন্তরে কয়টি স্তর গঠিত? ভূ অভ্যন্তর কয়টি স্তরে গঠিত? ভূ অভ্যন্তরে টোটাল স্তর রয়েছে 3টি। কি কি? অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এখন আসি অশ্বমণ্ডল কি? অশ্বমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের নানা প্রকার শিলা দ্বারা গঠিত কঠিন বহিরাবরণকে অশ্বমণ্ডল বলে। তাহলে অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে বাইরের আবরণ, বহিরের আবরণ। আর শিয়াল স্তর কি? যে অশ্বমণ্ডলের বাইরের স্তরকে বলা হয় শিয়াল স্তর। অশ্বমণ্ডলের যে বাইরের স্তর সেটাকে বলা হচ্ছে শিয়াল স্তর, সেটা সিআল, যেটাতে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ অনেক বেশি থাকায়, সিলিকন এবং অ্যালুমিনিয়ামের আধিক্য থাকায় এই জায়গাটাকে কি বলা হয়েছে? এটাকে সিয়াল স্তর হিসেবে আখ্যায়িত করা হয়। এবার আমরা পরবর্তীতে যদি দেখি হচ্ছে অনুধাবনমূলক কিছু প্রশ্ন ও উত্তর। এক্ষেত্রে আমাদের হচ্ছে প্রাথমিক শিলা কি ব্যাখ্যা করো। প্রাথমিক শিলা কোনটি? পৃথিবীর প্রাথমিক পর্যায়ে সৃষ্ট যে শিলা সেটি হচ্ছে আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা। এটাকে বলা হয় আদি শিলা হিসেবেও বলা হয়। তাহলে আগ্নেয় শিলা কী ধরনের? আগ্নেয় শিলা দু ধরনের পরিবেশে সৃষ্টি হতে পারে, এটা হচ্ছে উদ্বেদী আর এটা হচ্ছে নিঃসারী। ভূঅভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা শীতল ও ক্যালসিত হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। তাহলে পৃথিবীর প্রাথমিক পর্যায়ে যে শিলা সৃষ্টি হয় সেটি হচ্ছে কি? আগ্নেয় শিলা। সেটি সৃষ্টি হয় কীভাবে? সেটা অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা শীতল ও ক্যালসিত হয়ে। এবং উত্তপ্ত ম্যাগমা ভূগর্ভ থেকে যখন উত্তপ্ত লাভা ভূপৃষ্ঠে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে পড়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। প্রথমত ম্যাগমা উত্তপ্ত হয়ে বের হয়, তারপর সেটা শীতল হওয়ার পরে তাপ বিকিরণ করে কঠিন হয়ে যে শিলা গঠন করে সেটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। পৃথিবীতে সর্বপ্রথম আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছে বলে এই শিলাকে প্রাথমিক বা আদি শিলা বলা হয়। আমরা প্রশ্নটা যদি দেখি যে প্রাথমিক শিলা ব্যাখ্যা করো, তাহলে প্রাথমিক শিলা সম্পর্কে যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আগ্নেয় শিলাকে যে প্রাথমিক শিলা বলা হয় সে বিষয়ে আগে বলবো, তারপর এখানে বিস্তারিত ব্যাখ্যাটা যুক্ত করে দিব। এবার আগ্নেয় শিলার সৃষ্টি কীরূপ? আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয়? তাহলে আগ্নেয় শিলা কীভাবে সৃষ্টি হয়? আমরা জানি উৎপত্তির আদি পর্বে আমাদের পৃথিবী ছিল কি? উত্তপ্ত তরল অবস্থায়। এটা একটা ছিল জ্বলন্ত বাষ্পপিণ্ড। সৃষ্টির সেই আদি পর্যায়ের উত্তপ্ত তরল পদার্থ ক্রমে জমাট বেঁধে পৃথিবীর উপরিভাগে কঠিন আগ্নেয় শিলার এক আবরণ সৃষ্টি করে। তাহলে কিভাবে? যে সৃষ্টি সে আদি পর্যায়ের এই যে উত্তপ্ত তরল সেটা ক্রমে জমাট বেঁধে পৃথিবীর উপরিভাগে কঠিন আগ্নেয় শিলার এক আবরণ সৃষ্টি করে। এই যে আমরা বলেছি পৃথিবী একসময় জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল, কালক্রমে শীতল হয়ে উত্তপ্ত তরল অবস্থায় রূপান্তরিত হয়। তারপর ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগ কঠিন ও শীতল আকার ধারণ করে। তাহলে প্রথমে কেমন ছিল? প্রথমে ছিল ঠিক যে জ্বলন্ত বাষ্পপিণ্ডের ন্যায়, তারপর সেটি তরল পদার্থে রূপান্তরিত তরল অবস্থায়, এরপর ধীরে ধীরে জমাট বেঁধে তাপ বিকিরণ করে কঠিন ও শীতল আকার ধারণ করে। এই যে তরল পদার্থসমূহ শীতল হয়ে জমাট বেঁধে পৃথিবীর উপরিভাগে কঠিন আগ্নেয় শিলার এক আবরণ সৃষ্টি করে আর শীতল হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। ঠিক এভাবেই আগ্নেয় শিলাটা আসলে গঠিত হয়েছে, অর্থাৎ আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা পৃথিবীর উপরিভাগে সে জমা হয়ে একসময় আগ্নেয় শিলার সৃষ্টি করে। তো আমরা পড়ার সময় চ্যাপ্টারের মাঝখানে দেখেছি অ্যাস্তনোস্ফিয়ার সম্পর্কে
বলা হয়েছিল শব্দটা আমরা পেয়েছি। তো এখন অ্যাস্টোনোস্ফিয়ার বলতে কি বলা হয় সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করি যদি, যে বহির্গরুমণ্ডল স্তরের নমনীয় অংশকে অ্যাস্টোনোস্ফিয়ার বা নমনীয় মণ্ডল বলে। আমরা জানি গরুমণ্ডলের একটা অংশ হচ্ছে কি নমনীয় আর একটা অংশ কঠিন। তো এই যে নমনীয় অংশটা, এই নমনীয় অংশটাকে বলা হচ্ছে অ্যাস্টোনোস্ফিয়ার। তো গঠন উপাদানের গুরুত্বের তারতম্য অনুসারে গরুমণ্ডলকে দুটি স্তরে বিভক্ত করা হয়েছে, যেটা হচ্ছে বহুগরুমণ্ডল এবং অন্তঃগরুমণ্ডল। আর বহির্গরুমণ্ডলের স্তরটি 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা জানি যেটাকে আমরা এই যে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে একে কী বলা হয়? ক্রোফেসিমা। ক্রোফেসিমা যেটাকে আমরা বলি কি ক্রোফেসিমা, যেগুলো হচ্ছে এই যে ক্রোমিয়াম, লোহা বা ফেরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এগুলোর হচ্ছে সাংকেতিক নাম, পারমাণবিক সংকেত। তো একে ক্রোফেসিমা বলা হয়। আর এই যে ক্রোফেসিমা স্তরটা, এটি হচ্ছে নমনীয় অঞ্চল বা অ্যাস্টোনোস্ফিয়ার। এবার আমরা যদি একটু এটা সৃজনশীলের দিকে যাই, সৃজনশীল আমরা দেখি কি কি জিনিস এখানে আসছে। এখানে দেওয়া আছে বাংলাদেশের ভূপ্রকৃতি করদম ও বেলে পাথরের মিশ্রণে গঠিত। আচ্ছা, দ্বিতীয় মাটির রং ধূসর ও লালচে, বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। এরকম ক এবং খ দ্বারা দুটি বাংলাদেশের ভূপ্রকৃতিকে নির্দেশ করা হয়েছে। এবার আমরা দেখি যে কি কি প্রশ্ন এখান থেকে এসেছে। এখানে জ্ঞানমূলক এসেছে হচ্ছে কনরাড বিযুক্তি রেখা কাকে বলে, অনুধাবনমূলক এসেছে হচ্ছে ব আকৃতির সমভূমি কিভাবে গঠিত হয় এখানে, অর্থাৎ বদ্বীপ কিভাবে গঠিত হয় সে বিষয়ে বলা হয়েছে। এবার গতে আছে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা, অর্থাৎ মাটির রং ধূসর ও লালচে, বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত যেটি, সেটির বর্ণনা দিতে বলা হয়েছে। এবং উদ্দীপকে উল্লেখিত ক অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। এখন আমরা যা যা পড়েছি এই অধ্যায় থেকে, পৃথিবীর গঠন থেকে, সেই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্ন সময় পেয়েছি। তো আমরা দেখি ক, যে কনরাড বিযুক্তি রেখা কী বলে। আমরা জানি কনরাড বিযুক্তি রেখা কাকে বলে, যে শিয়াল এবং সীমা স্তর, এই দুটি স্তরের মধ্যবর্তী সীমারেখাকে কনরাড বিযুক্তি রেখা বলা হয়। তো এখানে এটার বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে। ভূগর্ভে একটি নির্দিষ্ট গভীরতায় শিয়ালের ভৌত দৈর্ঘ্য সীমার কাছাকাছি হয়ে যায় এবং এই দুটি স্তরের মধ্যবর্তী সীমারেখাকে কনরাড বিযুক্তি রেখা বলে। যেটা আমরা জানি যে শিয়াল এবং সীমাকে আলাদা করেছে যে স্তর, মধ্যবর্তী স্থান যে সীমারেখা, সেটাকেই বলা হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এখন আসি যে আমরা ব আকৃতির বা বদ্বীপ সমভূমি কিভাবে গঠিত হয়। তাহলে নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীবাহিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানি রূপে সঞ্চিত হতে থাকে। আমরা জানি যে নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায়। নদী মোহনাতে সবচেয়ে ধীর গতির, যেখানে নদী সমুদ্রের সাথে মিলিত হয় সেখানে সবচেয়ে ধীর গতির হয়ে থাকে। তো যার ফলে নদীবাহিত শিলাচূর্ণ, বালি, কাদা এগুলো তলানি রূপে সেখানে সঞ্চিত হয়ে যায়। নদী যখন স্রোতহীন সমুদ্রে পড়ে তখন ওইসব তলানি নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ওই চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ওই চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ ভূমি হলো বদ্বীপ, যেটা আমরা এই যে ব আকৃতির সমভূমি বদ্বীপ, যা গ্রিক অ্যালফাবেট ডেল্টার মতো দেখতে। কিসের মতো? ডেল্টা, যেটাকে বাংলায় অক্ষর বাংলায় মাত্রাবিহীন বয়ের মতো দেখা যায়, মাত্রাবিহীন বয়ের মতো দেখা যায় এবং গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখা যায়, এই জন্য এটাকে হচ্ছে বদ্বীপ বলা হয়ে থাকে। এবার আসি আমরা গ নম্বর প্রশ্ন কী ছিল। গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের বর্ণনা। আমরা দেখেছি খ অঞ্চলের বর্ণনা লেখা আছে মাটির রং ধূসর ও লালচে, আর এছাড়া দেওয়া আছে বৃহত্তম সোপান অঞ্চল হিসেবে পরিচিত। তার মানে আমরা সহজেই বুঝতে পারি এটা বলা হয়েছে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহের জন্য। তো এই যে এখানে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চল বলতে বাংলাদেশের বৃহত্তম সোপান অঞ্চল বরেন্দ্র ভূমিকে বোঝানো হয়েছে। এই যে বরেন্দ্র ভূমি থেকে প্লাইস্টোসিন কালের সোপানের একটি অংশ। তাহলে এখানকার মাটির রং কি? মাটির রং হচ্ছে ধূসর ও লালচে। আর বৃহত্তম সোপান অঞ্চল হচ্ছে বরেন্দ্র ভূমি। আর দ্বিতীয় বৃহত্তম সোপান অঞ্চল হচ্ছে মধুপুর ও ভাওয়ালগড়, যেটা আমরা পূর্বে পড়েছিলাম। তো এখানে আমরা বরেন্দ্র ভূমি সম্পর্কে যদি বিস্তারিত বর্ণনা করি তাহলে আমরা এখানে সব কিছু বলে দিতে পারি। তো আমাদের বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া অঞ্চল নিয়ে অবস্থিত। এ অঞ্চলের আয়তন, তারপরে সমভূমি থেকে প্রায় উচ্চতা, এবং এটি হচ্ছে এই যে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। তো এখানকার মাটির রং হচ্ছে অনেকটা হলুদ থেকে লালচে হলুদ। আবার
এখানে আঁকাবাঁকা ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে, এখানে কী কী ফসল উৎপাদিত হয়। এবার আসি আমরা এর পরবর্তী ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশের ক অঞ্চলের গুরুত্ব, ক অঞ্চলের গুরুত্ব কর্দম ও বেলে মাটির মিশ্রণে গঠিত, কর্দম ও বেলে মাটির মিশ্রণে গঠিত ভূমি কোনটি? বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। তো টারশিয়ারি যুগের পাহাড়সমূহের গুরুত্ব যদি আমরা বর্ণনা করতে পারি তাহলেই হয়ে যাবে। যেমন আমরা পড়েছি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, একটা দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ সম্পর্কে যদি আমরা মনে করি, কর্ণফুলী কাগজ কল ওইখানকার বাঁশ হচ্ছে কর্ণফুলী কাগজ কলের প্রধান উপাদান। এছাড়াও কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন, এছাড়া পার্বত্য চট্টগ্রামে জুম চাষ ইত্যাদি বিষয়গুলো, এছাড়া বিভিন্ন যে খনিজ সম্পদ সেখানে রয়েছে, প্রাকৃতিক গ্যাস এবং এছাড়াও কয়লা রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ওইখানকার গুরুত্বকে বুঝায়। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের এই ঘ নং প্রশ্নে বুঝিয়ে তুলতে হবে, যে অর্থাৎ টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রামের পাহাড়সমূহ সম্পর্কে আমরা মোটামুটি বর্ণনা করে দিতে পারলেই এখানে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। এবার আমরা পরবর্তীতে যদি যাই, পরবর্তীতে আজকে এ পর্যন্তই। আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত পড়াশোনা করেন তাহলে এই চ্যাপ্টারটা পড়লে আপনি পৃথিবীর গঠন, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং এর বিস্তারিত জিনিস সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।